নিজের রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে বেলা পিঠ ঠেকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা এখনও অদ্ভুতভাবে ধুকপুক করছে। মনে হচ্ছে একটু আগেই ঘটে যাওয়া ঘটনাগুলো যেন বাস্তব নয়, বরং কোনো স্বপ্নের অংশ ছিল। চোখ বন্ধ করতে আবার ভেসে উঠল সে মুহূর্ত, হঠাৎ ধাক্কা, ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেওয়া। আর ঠিক তখনই সায়রার শক্ত দুটো হাত তাকে আগলে ধরে। এরপর ওড়নাটা তড়িঘড়ি আটকে যাওয়া, আর কতটা ধৈর্য নিয়ে মানুষটা সেটি ছাড়িয়ে দিল। গতকাল যে মানুষটার কথায় সারা রাত বালিশ ভিজিয়ে কেঁদেছিল, আজ সেই মানুষটার আচরণই আবার তার সমস্ত হিসাব নিকাশ এলোমেলো করে দিল। বেলা ধপ করে বিছানায় বসে পড়ল। তারপর নিজের অজান্তে ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। পরক্ষণে নিজের মাথায় হালকা একটা চাপড় মেরে বিড়বিড় করে বলল, ধুর বেলা, তোর কি হয়েছে? একজন মানুষ ওড়না ছাড়িয়ে দিয়েছে, এতেই তুই এমন হাবুডুবু খাচ্ছিস? একদম পাগল হয়ে গেছিস নাকি? কথাটা বলেও নিজের হাসিটা আর লুকিয়ে রাখতে পারল না। বালিশটা বুকে জড়িয়ে নিয়ে এপাশ ওপাশ গড়াগড়ি দিতে লাগলো। তারপর হঠাৎ মুখটা আবার গম্ভীর করে ফেলে বলল, না আর না, আজকের পর থেকে সায়রের সামনে আর কখনো এমন ছেলে মানুষই করবো না। সবসময় উল্টাপাল্টা কথা বলা, জ্বালামো, দুষ্টুমি করা, এসব শেষ। উনি আমাকে সবসময় বাচ্চা ভাবেন। এবার থেকে ওনার সামনে একদম ভদ্র, শান্ত আর সিরিয়াস হয়ে থাকবো। দরকার ছাড়া একটা কথাও বলবো না। দৃঢ়ভাবে নিজের মনে কথাগুলো বলল সে, কিন্তু সেই দৃঢ়তা টিকল ঠিক 1 মিনিট। হঠাৎ তার চোখ পড়ল বিছানার পাশে রাখা মোবাইলটার দিকে। মুখে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, সামনাসামনি জ্বালাবো না, কিন্তু ফেক আইডি দিয়ে একটু জ্বালালে তো সমস্যা নেই। একলাফে বিছানা থেকে নেমে ফোনটা হাতে তুলে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেই সে বিখ্যাত ফেক আইডিতে লগ ইন করলো। তারপর অনেকক্ষণ ভেবে একটা মেসেজ টাইপ করলো, শুনুন, আপনার সন্তানের বড় একটা অভিযোগ আছে। ও বলছে তার বাবা নাকি সারাদিন শুধু রাগারাগি করে। একটু হাসতে শিখুন, না হলে জন্মের পর কিন্তু ও আপনাকে চিনবেই না। মেসেজটা পাঠিয়েই সে বালিশে মুখ গুজে হেসে গোড়াগড়ি খেতে লাগলো। কয়েক মিনিট পর আবারও ফোন তুলে লিখলো, আপনার সন্তানের জন্য নাম ভেবে রেখেছেন? আমি কিন্তু 3টা নামের লিস্ট বানিয়ে ফেলেছি। আপনি শুধু বলে দিন ছেলে হবে কোনটা রাখবেন, মেয়ে হলে কোনটা। সেন্ড বাটনে চাপ দিতে বেলা নিজের মুখে চেপে ধরে হাসতে লাগলো। অস্ফুট স্বরে বলল, এবার দেখি হিটলার সাহেবের মাথায় আবার আগুন লাগে কিনা। এরপর সে দ্রুত ফোনটা লক করে রেখে নিজের রুমে বিড়বিড় করতে লাগে। ওর বিড়বিড়ানো মাঝেই নাজনীন সুলতানার ডাক ভেসে এলো, বেলা, কোথায় তুই? সবাই বসে আছে, তাড়াতাড়ি আয়। আসছি আম্মু। ফোনটা রেখে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুমে ঢুকতে বেলা দেখলো পুরো বাড়িটা যেন ছোট্ট একটা আড্ডাখানা পরিণত হয়েছে। টেলিভিশনের নিচু ভলিউমে উপর চলছে। সেন্টার টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ আর গরম গরম পেঁয়াজু সাজিয়ে রেখেছেন নাজনীন সুলতানা। বাসার খানা সারোয়ার খান দেশের নানা বিষয়ে গল্প করছেন, আর বিহান মাঝে মধ্যে এমন সব মজার মন্তব্য করছেন যে পুরো ঘর হাসিতে মুখর হয়ে উঠছে। বিহান বেলাকে দেখে বলে উঠল, এই যে আমাদের মহারানী, অবশেষে আগমন হলো। বেলা সোফায় বসে বলল, এত নাটক করার কি আছে? নাটক না, অভিযোগ। 5 মিনিট ধরে ডাকছি, ম্যাডামের আসার সময় নেই। বাসার খান হেসে বললেন, নিশ্চয় ফোন নিয়ে ব্যস্ত ছিল। বেলা তাড়াতাড়ি বলল, আরে না আব্বু, এমনি বসেছিলাম। সারোয়ার খান চায়ের কাপ নামিয়ে বললেন, আচ্ছা, যেহেতু কাল শুক্রবার, সবারই তো ছুটি, তাহলে সন্ধ্যায় ছাদে কিংবা সবাই মিলে বসে একটু আড্ডা দিলে কেমন হয়? কথাটা শুনে বিহানের চোখ চকচক করে উঠল। আড্ডা শুধু আড্ডা হলে হবে না, একটা জমজমাট আয়োজন করতে হবে। বেলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি আয়োজন? বিহান 2 হাত তালি দিয়ে বলল, কাল রাতে ছাদে বারবিকিউ পার্টি। বেলা যেন অপেক্ষাতেই ছিল। সে উল্লাসিত স্বরে বলে ওঠে, ইয়েস, দারুণ হবে। অনেকদিন পর বারবিকিউ খাবো। নাজনীন সুলতানা মুস্কি হেসে বললেন, তোমরা শুধু খাওয়ার কথা ভাবো, এগুলো বানাবে কে? আমরা কিন্তু পারবো না এসব ঝামেলা। বিহান সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বলল, আমি আছি না, পুরো শেপ আমি। বেলা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আর শেফ? গতবার যে বারবিকিউ বানিয়েছিলে চিকেনের চেয়ে কয়লার স্বাদ বেশি ছিল। ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বিহান রাগের ভান করে বলল, ঠিক আছে, এবার তোর জন্য আলাদা করে শুধু পোড়া চিকেন বানাবো। আমিও তোমার জন্য শুধু সালাদ রেখে দেবো। আমি তাহলে তোর ভাগের খাবার খেয়ে ফেলবো। তার আগে আমি লুকিয়ে রাখবো। দুজনের কথার লড়াই দেখে বড়রা হাসতে লাগলেন। ঠিক তখনই বাশার খান বললেন, আর একটা খবর আছে। সবাই একসঙ্গে তাকালো। কাল রাতেই কিন্তু আর্জেন্টিনার ম্যাচ। কথাটা শুনে বেলার মুখটা মুহূর্তে জলজল হয়ে উঠল। সত্যি? তাহলে তো আর মজা হবে। বারবিকিউ করতে করতে খেলা দেখব। বিহান হেসে বলল, আমাদের বাড়ির সবচেয়ে বড় মেসি ভক্ত তুই তো। খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই মনে হয় জার্সি পরে বসে যাবি। বেলা গর্বের সঙ্গে বলল, অবশ্যই। কাল কিন্তু কেউ আর্জেন্টিনার বিরুদ্ধে একটা কথাও বলবে না। সারোয়ার খান মুস্কি হেসে বললেন, যদি প্রতিপক্ষ গোল দিয়ে বসে? বেলার সঙ্গে সঙ্গে 2 কান চেপে ধরল, না 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 চাচ্চু, এমন কথা বলা নিষেধ। সে বলল, আচ্ছা ঠিক আছে,
যদি মেসি গোল করে তাহলে কি হবে? বেলা এক মুহূর্ত দেরি না করে বলল, তাহলে সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে। বিহান ভ্রু তুলে বলল, সবাই মানে কে খাওয়াবে? বেলা তর্জনীর আঙুল তাক করে বলে, তুমি। কেন আমি? কারণ তুমি চাকরি করো, টাকা আছে। বাহ, আমার পকেট মারার কি সুন্দর বুদ্ধি। বাশার খান হেসে বললেন, ঠিকই তো বলেছে, বড় ভাইয়ের কিছু দায়িত্ব থাকে। বিহান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই, সবাই শুধু আমার টাকার দিকে তাকিয়ে থাকে। বেলা মুচকি হেসে বলে, এত নাটক না করে কাল বাজার থেকে চিকেন, সসেজ, কাবাব, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে আসো। আর কিছু লাগবে ম্যাডাম? লাগবে। মেসি জিতলে একটা বড় কেকও কাটবো। আর হারলে? বেলা চোখ রাঙিয়ে বলল, হারার কথা আবার বললে কাল বারবিকিউতে তোমার জন্য শুধু শসা আর পেঁয়াজ থাকবে। এবার আর কেউ হাসি থামিয়ে রাখতে পারল না। পুরো ড্রয়িং রুম হাসি, ঠাট্টা আর খুনসুটিতে মুখর হয়ে উঠল। কয়েকদিন পর বাড়ির পরিবেশটা আবার এমন প্রাণবন্ত লাগছিল বেলার কাছে। কলেজের ঝামেলা, দিনের সব ক্লান্তি আর মন খারাপ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল এই আপন মানুষগুলোর হাসির শব্দে। হাসতে হাসতে বেলার হঠাৎ ইরার কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার মায়ের ফোন এনে ইরাকে কল দিল। ফোন ধরতেই ওপাশ থেকে ইরা বলল, কিরে এত রাতে মনে পড়লো? বেলা হাসতে হাসতেই বলল, কাল দুপুরের পর একদম আমাদের বাসায় চলে আসবি। হঠাৎ? হঠাৎ না, শুক্রবার, তারপর শনিবারও ছুটি। রাতে ছাদে বারবিকিউ পার্টি হবে। তারপর সবাই মিলে আর্জেন্টিনার খেলা দেখব। ইরা সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, আমি কিন্তু খালি পেটে আসবো। তোদের বাসায় গিয়ে আন্টির হাতের মজার মজার খাবার খাবো। চলে আয়, বিহান ভাইয়া সব ব্যবস্থা করবে। যদি মেসি গোল না করে? বেলা নাটকীয় গলায় বলল, তাহলে তোকে ছাদ থেকে নিচে ফেলে দেব। ইরা হো হো করে হেসে উঠল। আচ্ছা আচ্ছা, মেসি হ্যাট্রিক করবে, তখন খুশি? এই তো আমার ভালো বান্ধবী। দুজন আরও কিছুক্ষণ হাসি ঠাট্টা করে গল্প করলো। ফোন রেখে বেলা আবার পরিবারের আড্ডায় গিয়ে বসলো। তার মুখে তখন সারাদিন পর সেই চেনা প্রাণখোলা হাসিটা ফিরে এসেছে। কলেজের সমস্ত অশান্তি যেন আপাতত ভুলে গেছে সে। এখন তার মাথায় একটাই চিন্তা, আগামীকাল বারবিকিউ, পরিবারের সঙ্গে আড্ডা আর প্রিয় আর্জেন্টিনার খেলা। নাজনীন সুলতানা আর মমতাজ বেগম পাশাপাশি দাঁড়িয়ে রান্নাঘরের আগামীকালের প্রস্তুতি নিয়ে আলোচনা করছে। দুজনের মাঝেই বেশ ভাব। কখনো বাজারের তালিকা নিয়ে কথা হচ্ছে, কখনো আবার কোনো মশলা দিলে বারবিকিউ স্বাদ ভালো হবে সেই নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। মমতাজ বেগম মুখে সবসময় একটা মৃদু হাসি লেগে থাকলেও তার চোখ দুটো মাঝে মাঝে অদৃশ্যভাবে বেলার দিকে চলে যাচ্ছে। বেলা বিষয়টা টের না পেলেও মমতাজ বেগম যেন অদ্ভুত এক নির্লিপ্ত দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করে চলেছেন। মুখে কখনো কোনো বিরূপ কথা বলেন না। বাড়ির অন্য সবার সামনেও সবসময় স্বাভাবিক ব্যবহার করেন, কিন্তু তার মনের গভীরে বেলাকে নিয়ে যে অস্বস্তি কিংবা অপছন্দের একটা সূক্ষ্ম রেখা রয়েছে, সেটা তিনি এত নিখুঁতভাবে আড়াল করে রাখেন যে পরিবারের কেউই আজ পর্যন্ত সে বিষয়টা বুঝতে পারেনি। অন্যদিকে বেলা এসবের কিছুই না জেনে আগের মতো বিহানের সঙ্গে তর্কে ব্যস্ত। ঠিক সেই সময় করিডোর দিয়ে হেঁটে আসছিল সায়র। নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের ভেতরকার হাসির শব্দ শুনে অজান্তেই তার পা থেমে গেল। দোতলার করিডোরে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ ভেতরে দৃশ্যটা দেখল। বিহান প্রাণ খুলে হাসছে। বেলা হাত নেড়ে নেড়ে কী যেন বোঝানোর চেষ্টা করছে। বাশার খান আর সারোয়ার খান তাদের কথা শুনে হেসে উঠছেন। দৃশ্যটা দেখে সায়রের নিজের মনটাও অকারণে হালকা হয়ে গেল। এমন সময় বিহানের চোখ দুতলার করিডোর দিকে পড়তেই সে জোরে বলে উঠল, এই ওখানে দাঁড়িয়ে কি করছিস? চোরের মতো সব শুনছিস নাকি? নিচে আয়। সায়র সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হালকা হেসে বলল, তোদের আড্ডা জমে গেছে দেখে আর বিরক্ত করতে ইচ্ছা করছিল না। বাশার খান সঙ্গে সঙ্গে বললেন, আরে বাবা, তুই তো এই বাড়িরই বড় ছেলে, আয় বস, তোকে ছাড়া আড্ডা পুরোপুরি জমে না। মমতাজ বেগমও ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সারাদিন কলেজে দৌড়ঝাঁপ করে এসেছিস, আগে বস, আমি চা দিচ্ছি। সায়র ধীরে ধীরে এসে ছোপার একপাশে বসতে বিহান তার কাঁধে আলতো চাপড় মেরে বলল, বলতো দেখি, কলেজে কি অবশেষে তোকে ছুটি দিয়েছে, নাকি তুই কলেজের কাজ রেখে পালিয়ে এসেছিস? সায়র হালকা হেসে বলল, সবাই তো আর তোর মতো না, তুই কাজের ফাঁকেও আড্ডা দিতে পারিস, এজন্যই তো আমি সুস্থ আছি। আর তোর মাথায় দিন দিন টাক পড়ার ব্যবস্থা হচ্ছে। শায়দ ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এক বছরের ছোট হয়ে বড়দের সঙ্গে এভাবে কথা বলিস? বিহান সঙ্গে সঙ্গে হেসে বলল, ওই এক বছরে বড় হওয়ার গল্পটা আর কত শোনাবি, ছোটবেলা থেকেই তো শুনে আসছি। আরে ভাই, মাত্র 12 মাসের সিনিয়র হয়েছিস, 12 বছরের না। ঘরে উপস্থিত সবাই হেসে উঠলেন। শায়র খান মুচকি হেসে বললেন, তোদের দুজনকে দেখলে মনে হয় এখনও স্কুলে পড়িস। বিহান গম্ভীর মুখ করে বলল, ওকে না খোঁচালে আমার পেটের ভাত হজম হয় না। কথা ঘুরতে ঘুরতে বিহান নিজের চাকরির প্রসঙ্গ তুলল। জানিস, এবার ট্রান্সফারটা পার্মানেন্ট হয়ে গেছে, আর বাইরে ঘুরতে হবে না, এখন থেকে ঢাকা শহরেই থাকবো। শাহর আন্তরিক স্বরে বলল, খুব ভালো হয়েছে, তুই তো অনেক দিন ধরে এই পোস্টিংটার জন্য চেষ্টা করছিলি।
বিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সত্যি বলতে কি, বাইরে থাকতে থাকতে একটা সময় মনে হতো চাকরি করছি ঠিকই, কিন্তু নিজের মানুষগুলোর সঙ্গে থাকার আনন্দটাই যেন হারিয়ে ফেলেছি। দিনের শেষে বাড়ি ফিরে আপনজনদের মুখ দেখতে না পারলে চাকরির সাফল্য কোনো সময় ফাঁকা ফাঁকা লাগে। সায়র ধীরে মাথা নাড়িয়ে বলে, ঠিক বলেছিস, কাজের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু কাজ কখনো পরিবারের জায়গা নিতে পারে না। মানুষ যত বড়ই হোক, দিনের শেষে ফিরে আসার জন্য একটা ঘর আর কিছু আপন মানুষ দরকার হয়। বাসার খান সন্তুষ্ট চোখে নিজের দিকে তাকিয়ে বললেন, এই কথাগুলো শুনতে ভালো লাগে। চাকরি, পদ, পদবি এই সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরিবার যদি পাশে না থাকে, মানুষ তখনও ধনী থাকে সবার মাঝেই। বিহান হঠাৎ হাত চাপড়ে বলল, আচ্ছা, কালকের প্ল্যানটা কিন্তু ফাইন। বিকেল থেকে ছাদে বারবিকিউ শুরু হবে, তারপর সবাই মিলে বসে আর্জেন্টিনার খেলা দেখব। কেউ কিন্তু ফাঁকি দিতে পারবি না। সায়র ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমাকে দিয়ে আবার বারবিকিউ বানানোর আশা করিস না, আমি ওসব পারি না। আরে না, রান্না আমি করব, শুধু তুই আগুনটা জ্বালাবি, আমার পাশে পাশে থাকবি, বুঝলি বেটা? বেলা চুপচাপ সোফার এক কোণে বসেছিল, মুখে কোনো কথা নেই, দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। অনেকক্ষণ ধরে তার নাকে ভেসে আসছে সায়রের ব্যবহার করা সেই পরিচিত পারফিউমের মৃদু সুবাস। ঘ্রাণটা খুব তীব্র নয়, আবার এতটাও হালকা নয় যে সহজে হারিয়ে যাবে। এক অদ্ভুত পরিমিতি আছে সেই সুগন্ধে, যেন অকারণেই মানুষের মনে থেকে যাওয়ার ক্ষমতা রাখে। আর বেলার কাছে তো এই ঘ্রাণের আলাদা এক অনুভূতি জড়িয়ে আছে। কেন ভালো লাগে তার কোনো ব্যাখ্যা সে নিজেও জানে না, শুধু এটুকু জানে এই সুবাস তার ভীষণ প্রিয়। এমনকি এখন যদি চোখ বন্ধ করে কোথাও দাঁড় করিয়ে দেওয়া হয়, তবুও সে নিশ্চিতভাবে এই ঘ্রাণ চিনে ফেলতে পারবে। কলেজে প্রায় এমন হয়েছে, করিডোর দিয়ে সায়র হেঁটে যাওয়ার আগে বাতাসে ভেসে আসা এই পরিচিতি সুগন্ধ যেন নীরবে তার পরিস্থিতির সংবাদ জানিয়ে দিয়েছে। তখন না চাইলে বেলার চোখ আপনা আপনি সেই দিকে চলে যেত। আজও তার ব্যতিক্রম হলো না। পরিচিত সেই সুবাস মুহূর্তের মধ্যে বেলার ভেতরে অদ্ভুত এক নীরব অনুভূতির জন্ম দিল। যদিও বাইরে থেকে সে আগের মতো নির্বিকার হয়ে বসে রইল, অজান্তেই বেলার বুকের ভেতরটা আবার কেমন যেন কেঁপে উঠল। একটু আগেই নিজের রুমে দাঁড়িয়ে কত দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছে, সে প্রতিজ্ঞাটাই মনে পড়তে সে তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে রইল, সেটাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অন্যদিকে সায়র কথাবার্তায় অংশ নিলেও মাঝে মধ্যে অজান্তে তার দৃষ্টি বেলার দিকে চলে যাচ্ছিল। আজ কলেজের ঘটনাটা এখনও পুরোপুরি মন থেকে সরাতে পারেনি সে। অফিস রুমে ভেঙে পড়া মেয়েটা আর মুহূর্তে পরিবারের সঙ্গে বসে প্রাণ খুলে হাসতে থাকা বেলাকে যেন একই মানুষ বলে বিশ্বাস করাই কঠিন। সে লক্ষ্য করলো আজ বেলা অস্বাভাবিকভাবে চুপচাপ। সাধারণত সে কিছু না কিছু বলেই, সুযোগ পেলে বিহানের সঙ্গে তর্ক জড়াবে, মাঝে মাঝে তাকে নিয়ে কোনো না কোনো মন্তব্য করবে, কিন্তু আজ সে যেন ইচ্ছে করে দূরত্ব বজায় রাখছে। চোখাচোখি হওয়ার সুযোগ এলেই দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। কথা বলছে শুধু প্রয়োজনের মধ্যেই। বিহান বিষয়টা খেয়াল না করে হেসে বলল, এই বেলা, তুই আজ এত শান্ত কেন? জ্বর টর আসেনি তো? বেলা কাপের দিকেই তাকিয়েই উত্তর দিল, না তো। বিহান হালকা অবাক হওয়ার অভিনয় করে বলল, নিশ্চিত তুই 5 মিনিট ধরে কাউকে খোঁচা দিসনি? ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। সারোয়ার খান হেসে বলেন, ওকে আর জ্বালাস না, সেই ভোরে উঠে কলেজে গেছে, হয়তো ক্লান্ত লাগছে। বেলা হালকা একটা হাসি দিলেও কিছু বলল না। সায়র চুপচাপ বসে রইল। তার মনে হলো গতকালের আর আজকের ঘটনার পর বেলা সত্যি কিছুটা বললেছে, নাকি এটা কেবল সাময়িক। ঠিক তখনই নাজনীন সুলতানা ট্রেতে করে আরেক দফা গরম চা নিয়ে এসে বললেন, এই নাও সায়র, তোমার চা। কলেজ থেকে ফিরে তো আবার ল্যাপটপ নিয়ে বসে গিয়েছিলে, একটু বিশ্রামও দরকার। সায়র কাপটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ চাচি। মমতাজ বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, সারাদিন কাজের পেছনে ছুটিস, নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখ। বিহান সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে বলো, চাচি তুমি ওকে যতই বলো কোনো লাভ নেই। এই লোকটা মনে করে পৃথিবীর সব কাজ একাই শেষ করবে। সবাই কথায় মেটে উঠলেও বেলা শুধু একবার খুব আর চোখে সায়রের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে সায়রের দৃষ্টি তার দিকে ছিল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলতে বেলার বুকে ভেতরটা আবার ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে চায়ের কাপে চুমুক দিল, আর মনে মনে নিজেকে বলল, না বেলা, নিজেকে কথা দিয়েছিস, সামনে আর কখনো এসব ছেলে মানুষই করবি না। উনাকে দেখলেই ভদ্র মেয়ের মতো থাকবি। যত জ্বালানো সব শুধু এই ফেক আইডিতে। গল্পটা লিখেছেন ইয়সটা রিমো।